এবার আমরা উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো এবং উদ্ভিদ কোষের ছবি আঁকা শিখব। সবাই একটু লক্ষ্য করো, ধরা যাক এটা একটা উদ্ভিদ কোষ। আমরা উদ্ভিদ কোষের চারপাশে একটা আবরণ দেখতে পাচ্ছি। উদ্ভিদ কোষের চারপাশে আবরণটা থাকে, নাম হলো কোষ প্রাচীর। আমরা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি। দেখো, উদ্ভিদ কোষের চারপাশে যে আবরণটা আছে সেটা হলো কোষ প্রাচীর। ভেতরের সমস্ত বস্তুকে কিন্তু বলা হয় প্রোটোপ্লাস্ট। তাহলে উদ্ভিদ কোষের চারপাশে রয়েছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ভেতরের সমস্ত বস্তুকে আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে সেটাই লিখে ফেলি। উদ্ভিদ কোষে প্রধানত দুইটা জিনিস আমরা দেখি। চারপাশে আমরা একটা আবরণ দেখি, যে আবরণটার নাম হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর এবং কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ভেতরে যা কিছু আছে সমস্ত বস্তুকে কিন্তু বলা হয় প্রোটোপ্লাস্ট। দেখো, ভেতরে সমস্ত বস্তুর নাম প্রোটোপ্লাস্ট, সেটা লেখার প্রয়োজন নাই, কিন্তু বাইরের যে আবরণটা এটার নাম হলো কোষ প্রাচীর, সেটা লেখা যেতে পারে। এটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। ওকে, এবার প্রোটোপ্লাস্টে আমরা একটু আলাপ আলোচনা করি। ভেতরে সমস্ত বস্তুকে কিন্তু বলা হয় প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের ভেতরে কিছু পদার্থ রয়েছে যারা জীবিত, আর কিছু পদার্থ রয়েছে যারা হচ্ছে মৃত। তার মানে প্রোটোপ্লাস্টের মধ্যে দুই ধরনের পদার্থ আছে, কিছু হলো জীবিত আর কিছু মৃত। সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, এই প্রোটোপ্লাস্টের মধ্যে দু ধরনের পদার্থ আছে। কিছু পদার্থ হচ্ছে জীবিত আর কিছু হলো মৃত। ভেতরের সমস্ত বস্তুর নাম কিন্তু প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে কিছু পদার্থ জীবিত আর কিছু হলো মৃত। জীবিত পদার্থগুলোকে বা জীবিত বস্তুগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম। খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, প্রোটোপ্লাজম। এই জায়গাতে যে জীবিত বস্তুগুলো আছে তাদের নাম হলো প্রোটোপ্লাজম, আর এই জায়গাতে যে মৃত বস্তুগুলো থাকবে তাদের নাম হলো অর্গাস্টিক সাবস্টেন্স। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। দেখো, অর্গাস্টিক সাবস্টেন্স কিন্তু পরীক্ষায় তেমন একটা আসে না, তবে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা খুব পরীক্ষায় আসে। প্রোটোপ্লাজমের যদি সংজ্ঞা আসে তাহলে তোমরা কি লিখবে বলো তো? তাহলে তোমরা লিখবে যে একটা কোষের সমস্ত জীবন্ত অংশকেই কিন্তু বলা হচ্ছে প্রোটোপ্লাজম, অথবা এভাবে লিখতে পারো, প্রোটোপ্লাস্টের সমস্ত জীবন্ত অংশকেই বলা হয় প্রোটোপ্লাজম। এই জায়গাটার নাম হলো প্রোটোপ্লাস্ট। এই ভেতরে যা কিছু আছে সবটুকুর নাম হলো প্রোটোপ্লাস্ট। এই জায়গাতে যা কিছু জীবন্ত অংশ আছে সবার নামই হলো প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজমকে আবার অনেকগুলো অংশে ভাগ করা হয়, মোটামুটি 3টা অংশে ভাগ করা হয়। সেই 3টা অংশের নাম আমরা জেনে নিই, লক্ষ্য করো। প্রোটোপ্লাজমের মধ্যে 3 ধরনের অংশ রয়েছে, তাদের সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রোটোপ্লাজমের প্রথমেই রয়েছে হলো কোষঝিল্লি। মাঝামাঝি অংশে রয়েছে সাইটোপ্লাজম, একদম কেন্দ্রতে রয়েছে নিউক্লিয়াস। তাহলে দেখো, প্রোটোপ্লাজমকে 3 অংশে ভাগ করা হচ্ছে। কি কি? কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসে ভাগ করা হচ্ছে। আমি একটু ছবি এঁকে তোমাদেরকে দেখাই। দেখো, এই জায়গাতে যা যা জীবন্ত অংশ আছে সবার নামই হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে 3 ভাগে ভাগ করা হলো, কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। কোষঝিল্লি কোনটা? কোষ প্রাচীরের ঠিক নিচে দেখো এই যে আবরণটা, কোষ প্রাচীরের ঠিক নিচে যে তোমরা আবরণটা দেখতে পাচ্ছ না, এই যে পাতলা আবরণটা, এই আবরণটার নামই হলো কোষঝিল্লি। এটার নাম। কোষ প্রাচীরের ঠিক নিচে যে আবরণটা তার নাম হলো কোষঝিল্লি, খুব পাতলা জীবিত একটা আবরণ। তারপরে দেখো, একদম কেন্দ্রতে থাকে হলো নিউক্লিয়াস। মোটামুটি কেন্দ্রতে থাকে হলো নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের অনেক সময় নিউক্লিয়াসটা একটু পাশের দিকেও থাকতে পারে, বড় কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াস এক পাশে সরে যায়। নিউক্লিয়াসটা এক পাশে একটু সরে আসলো, দেখো এটা হলো নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের মধ্যে আবার অনেক পেঁচানো তন্তু থাকে। যাই হোক, নিউক্লিয়াসটা কমপ্লিট করি। দেখো, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। এখন দেখা যাবে যে এখানে বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে। ধরা যাক এই জায়গাতে রয়েছে এরকম করে এন্ডোপ্লাজমিক জালিকা, এখানে রয়েছে এরকম করে গলজি বস্তু, তারপরে এখানে রয়েছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এখানে রয়েছে ক্লোরোপ্লাস্ট, তারপরে এখানে রয়েছে মনে করো বড় একটা কোষ গহ্বর, এটা সেটা অনেক কিছু থাকে, রাইবোসোম থাকে। এই সমস্ত বস্তুকে কিন্তু একসাথে বলা হয় সাইটোপ্লাজম। সবাই একটু বোঝো, সবাই একটু বোঝো। দেখো, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা জিনিসকে কিন্তু একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। এই তিনটা জিনিস একত্রে হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম নিয়ে এগুলো নিয়ে অনেক কনফিউশন হয় তোমাদের। আমি সবগুলো কনফিউশন তোমাদের মিটাই দিচ্ছি, বুঝো। কোষের মধ্যে যা কিছু আছে সবাই হলো প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের ভেতরে যে জীবিত অংশগুলো আছে তাদেরকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা অংশ, এই কোষঝিল্লি সেও প্রোটোপ্লাজম, এই যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো যাদেরকে আমরা সাইটোপ্লাজম বলছি তারাও প্রোটোপ্লাজমের অংশ, এই যে নিউক্লিয়াসটা আমরা দেখছি সেটাও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। প্রোটোপ্লাজমে তাহলে কে কে রয়েছে দেখো, প্রোটোপ্লাজমে তিনটা অংশ রয়েছে, কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষঝিল্লি থেকে শুরু করে নিউক্লিয়াস পর্যন্ত যা কিছু আছে সবাই হলো প্রোটোপ্লাজম। কিন্তু কোষঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তীতে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে তারা হচ্ছে সাইটোপ্লাজম। আবারও বোঝো, দেখো এখান থেকে শুরু করে একদম তুমি কেন্দ্র পর্যন্ত চলে গেলে, নিউক্লিয়াস পর্যন্ত চলে গেলে সব জিনিসপত্রকে একসাথে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম। কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সবাই মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। কিন্তু কোষঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যে বস্তুগুলো থাকে, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো থাকে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়াগুলো থাকে, তারা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ কোষঝিল্লি এবং নিউক্লিয়াস ব্যতীত কোষের যে জীবিত অংশগুলো আছে তারাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে বিভিন্ন কোষীয় অঙ্গাণু। নিউক্লিয়াস এবং কোষঝিল্লি কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয়। এখান থেকে কিন্তু একটা জটিল কোশ্চেনও আসে। তোমরা একটু প্রশ্নটা শোনো, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে কনসেপ্টটা বুঝতে পারবে। পরীক্ষা মনে করো প্রশ্ন এসছে যে নিচের কোনটা সাইটোপ্লাজমের অংশ নয়। আমরা জানি সাইটোপ্লাজম কারা, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো। এখানে অপশনে দেওয়া আছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে গলজি বস্তু এবং ক্রোমোজোম। তাহলে তোমরা খেয়াল করে দেখো, ক্রোমোজোম জিনিসটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকে, ক্রোমোজোম কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয়। বুঝে গেল? তাহলে এই হচ্ছে মোটামুটি কোষের স্ট্রাকচার। আমরা প্রোটোপ্লাজমের স্ট্রাকচার জানলাম। প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা জিনিস রয়েছে। সাইটোপ্লাজম সম্পর্কে আমি আর একটা কথা তোমাদেরকে একটু বলি। তোমরা দেখো যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছ না, এরা সাইটোপ্লাজম। তবে আরও একটা জিনিস আছে যারা সাইটোপ্লাজম, সেটা হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলোর মাঝে মাঝে কিছু কিন্তু তরল পদার্থ থাকে। দেখো এই যে তরল পদার্থগুলো, এই তরল পদার্থগুলো এরাও কিন্তু সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজমে দু ধরনের জিনিসপত্র রয়েছে, কিছু তরল পদার্থ রয়েছে, আর কিছু অঙ্গাণু রয়েছে। সাইটোপ্লাজমের মধ্যে যে তরল পদার্থগুলো থাকে তাদের নাম হলো সাইটোসল। সাইটোপ্লাজমের মধ্যে যে তরল পদার্থগুলো থাকে তাদের নাম হলো সাইটোসল, অথবা বাংলায় বললে বলা হয় সাইটোপ্লাজমিক মাতৃকা। সাইটোপ্লাজমিক মাতৃকা। এবং সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে তাদেরকে কিন্তু বলা হয় কোষীয় অঙ্গাণু। কারা কোষীয় অঙ্গাণু বলো? ওই যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া যা যা আছে তারাই হলো কোষীয় অঙ্গাণু। এই তো, তাহলে কোষের স্ট্রাকচার তোমরা মোটামুটি বুঝতে পারছো। একটা উদ্ভিদ কোষে কি থাকে? সবচেয়ে বাইরে থাকে কোষ প্রাচীর। কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ভেতরের সমস্ত অংশকে বলি আমরা প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের জীবিত অংশগুলোর নাম হলো প্রোটোপ্লাজম। এই যে কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এরাই হলো প্রোটোপ্লাজম। কোষঝিল্লি তো বাইরের আবরণ, নিউক্লিয়াস তো ভেতরের এই জিনিস। কোষঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী সমস্ত জিনিসকে বলা হয় কিন্তু সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আবার তরল অংশ আছে, অনেক তরল পদার্থ আছে যাদের নাম হলো সাইটোসল, আর বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে। তোমরা দেখবে অনেক সময় আমরা ঝোলের তরকারি খাই, তাই না? ধরো হচ্ছে পটলের ঝোল খাচ্ছ, তুমি বেগুনের ঝোল খাচ্ছ, তাহলে দেখবে যে পাতিল ভর্তি ঝোল আছে, ঝোলের মধ্যে বিভিন্ন বেগুন পটলগুলো ভাসছে। ওরকম
কোষের ভেতরে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো ওরকম ভেসে থাকে, অনেক তরল পদার্থ থাকে। ওই তরল পদার্থগুলোর নামই হলো সাইটোসল বা সাইটোপ্লাজমিক মাতৃকা। ঠিক আছে, এখন একটা জিনিস তোমাদের একটু আইডিয়া দিই, এই আর্গাস্টিক সাবস্টেন্স বা মৃত বস্তু সম্পর্কে বলি। কোষের মধ্যে তো অনেক মৃত বস্তুও আছে। মৃত বস্তু কি? কোষের মধ্যে বিভিন্ন রকম সঞ্চিত খাবার থাকতে পারে, বিভিন্ন বর্জ্য থাকতে পারে, তারাই কিন্তু কোষের মৃত বস্তু। কোষের বিভিন্ন সঞ্চিত খাবার, যেমন কোষ অনেক সময় খাবার সঞ্চয় করে রাখে, আমিষ, শর্করা, স্নেহ এগুলো সঞ্চয় করে রাখে। বিভিন্ন সঞ্চিত খাবার, কোষ বিভিন্ন বর্জ্য তৈরি করে, কোষ বিভিন্ন পদার্থ নিঃসরণ করে, এই জিনিসগুলোই কিন্তু কোষের মৃত বস্তু। বুঝছো? এই জিনিসগুলাই কিন্তু কোষের মৃত বস্তু। এখন তোমাদের যদি উদ্ভিদ কোষের ছবি আঁকতে বলে, তাহলে তোমরা কিন্তু এরকম একটা ছবি এঁকে দিতে পারো। সঙ্গে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে বিভিন্ন জিনিসপত্রগুলোকে তোমার একটু চিহ্নিত করে দেওয়া লাগবে। ঠিক আছে, বিভিন্ন জিনিসপত্রকে একটু চিহ্নিত করে দিতে হবে, তাহলে তোমার কিন্তু ছবিটা হয়ে যাবে। তাহলে আমি এই জিনিসটাকে আর একটু ভালো করে এঁকে তোমাদের একটু বুঝাই দিই। দেখো, নিউক্লিয়াসের চারপাশে যে আবরণটা আছে, এই আবরণটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। এই আবরণের নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লিও বলা হয় এটাকে। নিউক্লিয়াসের ভেতরে দেখো কিছু পেঁচানো তন্তু রয়েছে, এই পেঁচানো তন্তুগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই যে এগুলা এই জিনিসগুলোর নাম হলো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার রেটিকুলামও বলা হয় এগুলাকে। নিউক্লিওলাস বলে আরেকটা জিনিস আছে, এত কিছু লেখার জায়গা নাই, এই জিনিসটার নাম হলো নিউক্লিওলাস, ঘন কালো জায়গাটা। অন্য জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, নিউক্লিয়াসের পাশেই এরকম এক ধরনের পেঁচানো পেঁচানো তন্তু থাকে, এদের নাম হলো এন্ডোপ্লাজমিক জালিকা। এদের নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক জালিকা অথবা রেটিকুলাম। কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো এক ধরনের কোষীয় অঙ্গাণু পাওয়া যায়, যাদের নাম হচ্ছে গলজি বস্তু। ধরা যাক এগুলো হলো গলজি বস্তু। এগুলো হচ্ছে গলজি বস্তু। গলজি বস্তুর মাথাগুলো অনেকটা এরকম হয়। এগুলো হচ্ছে গলজি বস্তু। এই জিনিসগুলোর নাম হলো গলজি বস্তু। এগুলোর নাম হলো গলজি বস্তু। এছাড়াও যেহেতু উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া দুটা কোষীয় অঙ্গাণুই থাকবে। আমাদের প্রাণী কোষের মধ্যে শুধু মাইটোকন্ড্রিয়া থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে না। তবে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া দুটাই থাকবে। আমি একটু এঁকে দেখাই। আগে মাইটোকন্ড্রিয়াটাই আঁকি। ধরা যাক এই যে কোষীয় অঙ্গাণুটা, যার মধ্যে এরকম পেঁচানো পেঁচানো খাঁজ আছে, এই জিনিসটার নামই হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। এছাড়াও থাকে ক্লোরোপ্লাস্ট। আমি এখানে একটা ক্লোরোপ্লাস্ট আঁকি। এটা হলো ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। যেহেতু এটা একটা উদ্ভিদ কোষ, তোমরা মনে রাখবে উদ্ভিদ কোষের মধ্যে একটা বড় কোষ গহ্বর থাকে। উদ্ভিদ কোষের মধ্যে একটা বড় কোষ গহ্বর থাকে। এই যে এই জিনিসটা দেখো, এটা একটা বড় কোষ গহ্বর। এটা হচ্ছে একটা কোষ গহ্বর। তোমরা হয়তো জানো লাইসোসোম, তারপরে হচ্ছে সেন্ট্রিওল, এরকম কিছু কোষীয় অঙ্গাণু থাকার কথা, কিন্তু উদ্ভিদ কোষে ওগুলো সাধারণত থাকে না। উদ্ভিদ কোষের মধ্যে মেইনলি এই জিনিসপত্রগুলোই থাকে। কোষ ঝিল্লিটা এখানে একটু মিশে গেছে, আমি পুরাই দিই, কোষ ঝিল্লিটা ঠিক করে দিয়ে দিলাম। দেখো, এটা একটা উদ্ভিদ কোষের চিত্র। উদ্ভিদ কোষের চিত্র আঁকতে বললে মোটামুটি তোমরা এরকম একটা চিত্র এঁকে দিবে, তাহলেই হবে। এই কটা জিনিস একটু চিহ্নিত করে দিবে যে এই জিনিসের নাম কি, এই জিনিসের নাম কি, এটার নাম কি, এটার নাম কি, একটু চিহ্নিত করে দিও, তাহলে উত্তরটা বেশি কমপ্লিট হবে। তাহলে উদ্ভিদ কোষে কি কি থাকে সেটাও আমরা জানলাম, উদ্ভিদ কোষের চিত্রটা কেমন হবে সেটাও কিন্তু আমরা দেখলাম। উদ্ভিদ কোষকে মোটামুটি তোমরা 4 কোণা করে আঁকবে। বইয়ে উদ্ভিদ কোষকে অনেকটা গোলাকার করে দেওয়া আছে, তবে উদ্ভিদ কোষ বিভিন্ন ভুজাকার হয়, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এরকম হয়। ঠিক আছে, একদম গোল করা যাবে না, মোটামুটি এরকম একটা শেপে আঁকতে পারো।
কোষপ্রাচীর, কোষঝিল্লি এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো সুন্দর মতো করে দেখাই দিও, তাহলেই কিন্তু উদ্ভিদ কোষের চিত্র হয়ে যাবে। এবার আমরা প্রাণীকোষ নিয়ে আলোচনা করব। একটা প্রাণীকোষের চিত্র দেখব এবং প্রাণীকোষের বিভিন্ন অংশগুলো আমরা বুঝে বুঝে পড়ব। তবে প্রথমে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর আছে, কিন্তু প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে একটা মোটা আবরণ থাকে, একটা মৃত আবরণ থাকে যার নাম কোষপ্রাচীর। এই আবরণটা কিন্তু প্রাণীকোষে নাই। প্রাণীকোষে শুধু কোষঝিল্লি আছে। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর, কোষঝিল্লি দুটাই আছে, আমরা আগে দেখেছি, কিন্তু প্রাণীকোষে শুধু কোষঝিল্লি থাকবে। প্রাণীকোষের আবরণ মানেই হলো কোষঝিল্লি। একটা প্রাণীকোষের ছবি এঁকে তোমাদেরকে দেখাই। ধরা যাক এটা একটা প্রাণীকোষ। এই প্রাণীকোষের চারপাশ দিয়ে আমরা যে আবরণটা দেখতে পাচ্ছি, এই আবরণটার নাম হলো কোষঝিল্লি। প্রাণীকোষের চারপাশে যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি, আবরণের নাম হলো কোষঝিল্লি। এই আবরণের নাম হলো কোষঝিল্লি। প্রাণীকোষের চারপাশে আমরা কোষঝিল্লি দেখতে পাচ্ছি। একদম কেন্দ্রতে থাকে নিউক্লিয়াস। প্রাণীকোষের একদম কেন্দ্রতে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের নিউক্লিয়াস কিন্তু কেন্দ্রে ছিল না। উদ্ভিদ কোষের নিউক্লিয়াস এক পাশে সরে ছিল, কারণ কেন্দ্রে বড় একটা কোষ গহ্বর থাকে। তবে প্রাণীকোষের নিউক্লিয়াসটা অনেকটা কেন্দ্রেই থাকে। এটা হচ্ছে প্রাণীকোষের নিউক্লিয়াস। আমরা জানি কোষঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যে যে বস্তুগুলো থাকবে, কোষঝিল্লি এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী এই জায়গাতে যা কিছু থাকবে তাদের নাম কিন্তু হচ্ছে সাইটোপ্লাজম। তাদের নাম হলো সাইটোপ্লাজম। আর আমরা এটাও জানি কোষঝিল্লি এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই সবগুলোকে একত্রে বলা হয় কিন্তু প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কিন্তু জীবিত, অর্থাৎ কোষঝিল্লিও জীবিত, সাইটোপ্লাজমও জীবিত, নিউক্লিয়াসও জীবিত। এই জীবিত অংশগুলোকে কিন্তু বলা হচ্ছে প্রোটোপ্লাজম। আবার কোষের মধ্যে মৃত বস্তুও থাকতে পারে, তারা অনেক ছোট, দেখা যায় না। তারপর আমরা মনে রাখবো একটা প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর থাকছে না, কোষের মধ্যে দু ধরনের অংশ রয়েছে। কিছু জীবিত অংশ রয়েছে যারা প্রোটোপ্লাজম, কিছু মৃত অংশ রয়েছে আগের মতোই, যাদের নাম হলো আর্গাস্টিক সাবস্টেন্স। আমি এখন এই পাশটা একটু কমপ্লিট করি। দেখো, প্রাণী কোষে দুই ধরনের অংশ রয়েছে, কিছু অংশ হচ্ছে জীবিত আর কিছু অংশ হচ্ছে মৃত। প্রাণী কোষে যে জীবিত অংশগুলো থাকে, প্রাণীকোষে যে জীবিত অংশগুলো রয়েছে তাদের নাম হলো প্রোটোপ্লাজম। প্রাণীকোষে যে জীবিত অংশগুলো রয়েছে তাদের নাম হলো প্রোটোপ্লাজম। এখানে প্রোটোপ্লাস্ট কিন্তু নাই, কোষঝিল্লি, প্রোটোপ্লাস্ট এগুলো নাই উদ্ভিদ কোষে, যেমন আমরা দেখেছিলাম। আর প্রাণীকোষে যে মৃত অংশগুলো থাকে, আগে আমরা জেনেছি মৃত অংশের নামই হচ্ছে আর্গাস্টিক সাবস্টেন্স। আর্গাস্টিক সাবস্টেন্স। আর্গাস্টিক সাবস্টেন্স, ঠিক আছে। প্রাণীকোষে যত জীবিত অংশ আছে তাদের নাম প্রোটোপ্লাজম, আর মৃত বস্তুগুলোর নাম হচ্ছে আর্গাস্টিক সাবস্টেন্স। এবার প্রোটোপ্লাজমে চলে আসি। প্রোটোপ্লাজমে আবার তিন রকম অংশ আছে, আগের মতোই। প্রোটোপ্লাজমে তিন ধরনের অংশ আছে। এই প্রোটোপ্লাজমে কি আছে বলো? কোষঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে, আর নিউক্লিয়াস আছে। প্রোটোপ্লাজমে তিন রকম অংশ আছে। চারপাশে আবরণটা আছে যার নাম হলো কোষঝিল্লি, মাঝে রয়েছে সাইটোপ্লাজম, এবং কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। কেন্দ্রতে রয়েছে নিউক্লিয়াস, বুঝছো? এখন এই সাইটোপ্লাজমের মধ্যে আবার দু ধরনের পদার্থ থাকে আমরা জানি। সাইটোপ্লাজমের মধ্যে তরল পদার্থ থাকতে পারে যার নাম হলো সাইটোসল বা সাইটোপ্লাজমিক মাতৃকা, আর বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমের মধ্যে আবার দু ধরনের জিনিসপত্র থাকে। তরল পদার্থগুলোর নাম হলো সাইটোসল বা সাইটোপ্লাজমিক মাতৃকা। সাইটোসল বা সাইটোপ্লাজমিক মাতৃকা, আর বিভিন্ন কোষীয় অঙ্গাণুও থাকতে পারে এখানে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আগে থেকে জানি। আর্গাস্টিক সাবস্টেন্স বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন সঞ্চিত খাদ্যবস্তু,
সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ, নিঃসৃত পদার্থ, এগুলো নিঃসৃত পদার্থ, এগুলো হলো অর্গাস্টিক সাবস্টেন্স। এই তো কোষের মধ্যে বিভিন্ন অংশ। এখন আমরা ছবিটা একটু কমপ্লিট করার চেষ্টা করি, কি কি আছে এর ভেতরে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো সবাই, কোষঝিল্লি হয়ে গেল, সাইটোপ্লাজম হয়েছে, নিউক্লিয়াসটা একটু কমপ্লিট করি। নিউক্লিয়াসের চারপাশে আবরণটা আমরা দেখছি, এই আবরণের নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। আবরণের নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের চারপাশে যে আবরণটা আছে তার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের চারপাশে আবরণের নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। ভেতরে থাকে নিউক্লিওলাস এবং এরকম প্যাঁচানো তন্তু যাদের নাম হলো ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু। আর এই ঘন জায়গাটার নাম হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এই তো তোমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা একটা প্রাণীকোষ পড়ছি, প্রাণীকোষের নিউক্লিয়াসের ঠিক পাশেই একটা বিশেষ কোষীয় অঙ্গাণু থাকে যেটা কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। নিউক্লিয়াসের ঠিক পাশেই এই জায়গাতে অথবা এই পাশে হতে পারে, এই পাশে ধরা যাক একটা কোষীয় অঙ্গাণু আছে যেটা দেখতে অনেকটা এরকম, দুইটা নলের সমন্বয়ে গঠিত। এই যে কোষীয় অঙ্গাণুটা তোমরা দেখছো না, এটার নাম হলো সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম। এটা কিন্তু প্রাণীকোষে পাওয়া যায়, এই জিনিসটা উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এছাড়াও প্রাণীকোষে এন্ডোপ্লাজমিক জালিকা আর গলজি বস্তু এগুলো থাকে। এন্ডোপ্লাজমিক জালিকা দেখতে অনেকটা এরকম প্যাঁচানো প্যাঁচানো, যদি অ্যাকচুয়াল চিত্রটা একটু আলাদা, আমি পরে একে তোমাদেরকে দেখাবো। এগুলাই ধরা যাক এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গলজি বস্তু মোটামুটি সিমিলার দেখতে, গলজি বস্তু ওরকমই দেখতে, অনেকটা নল নল সাদৃশ্য দেখতে। গলজি বস্তুর আশপাশে এরকম অনেক থলে থাকে। যাই হোক, এগুলা ধরা যাক যে গলজি বস্তু। দেখো, যেহেতু আমরা প্রাণীকোষের চিত্র দেখছি, প্রাণীকোষের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকবে না, শুধু মাইটোকন্ড্রিয়া থাকবে এবং বড় কোনো কোষ গহ্বরও থাকবে না। তাহলে প্রাণীকোষের মধ্যে শুধু মাইটোকন্ড্রিয়া থাকবে। মাইটোকন্ড্রিয়াটা এখানে এখানে ধরা যাক, এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমাদের মনে রাখতে হবে, প্রাণীকোষের মধ্যে লাইসোসোম নামের এক ধরনের থলি থাকে যারা বিভিন্ন রকম জীবাণু ধ্বংস করতে পারে। এটাও প্রাণীকোষের মধ্যে থাকে। প্রাণীকোষে থাকে হলো লাইসোসোম নামক এক ধরনের থলি। ধরা যাক এই থলিটা বিভিন্ন জীবাণু ধ্বংস করে, এর নাম হলো লাইসোসোম। এর নাম হলো লাইসোসোম। প্রাণীকোষে লাইসোসোমটা থাকে। প্রাণীকোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। আমি আরেকটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিই, তাহলে একটু জায়গাটা পূরণ হবে, ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ধরা যাক আরেকটা মাইটোকন্ড্রিয়া দিই, এটা হচ্ছে আরেকটা মাইটোকন্ড্রিয়া। প্রাণীকোষের কোষঝিল্লিটা অনেক সময় ভাঁজ ভাঁজ হয়ে থাকতে পারে, সব কোষ না, মাঝে মধ্যে কিছু কোষের কোষঝিল্লি একটু ভাঁজ ভাঁজ হয়ে থাকতে পারে, যাদের নাম হলো মাইক্রোভিলাই। লক্ষ্য করো, প্রাণীকোষের কোষঝিল্লিটা অনেক সময় ভাঁজ ভাঁজ হয়ে থাকতে পারে, যাদের নাম হলো মাইক্রোভিলাই। প্রাণীকোষের কোষঝিল্লিটা অনেক সময় ভাঁজ ভাঁজ হয়ে থাকতে পারে, যার নাম হলো মাইক্রোভিলাই। আমি ভাঁজগুলো দিয়ে দিচ্ছি, দেখো প্রাণীকোষের কোষঝিল্লিটা অনেক সময় এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে, যে ভাঁজগুলোর নাম হলো মাইক্রোভিলাই। তোমরা প্রাণীকোষে এরকম মাইক্রোভিলাই দেখাই দিতে পারো, বুঝছো? প্রাণীকোষে আর তেমন কিছু দেওয়ার নাই, এই কোষীয় অঙ্গাণুগুলোই প্রধানত থাকে। আরও স্পেশাল কিছু কোষীয় অঙ্গাণু থাকতে পারে, তবে সেগুলোর কথা মেনশন না করলেও হবে। একটা জিনিস এখানে আমি একটু বলে রাখি, কোষের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু কোনটা? দেখো তো, এখানে দেখে সবচেয়ে বড় কোনটা মনে হচ্ছে? হয়তো নিউক্লিয়াসটাকে সবচেয়ে বড় মনে হচ্ছে, কিন্তু নিউক্লিয়াসটাকে কোষীয় অঙ্গাণু ধরা হয় না। সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে তারাই শুধু কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস কোষীয় অঙ্গাণু ধরা হয় না। তার মানে প্রাণীকোষের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বড়, সবচেয়ে বড় অঙ্গাণু, এটা আমরা মনে রাখব। ঠিক আছে,
প্রাণী কোষের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন উদ্ভিদ কোষেরটা বলা হয়নি, সেটা একটু বলে নিই। উদ্ভিদ কোষের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু কোনটা দেখেই তোমরা বুঝতে পারছো, কোষ গহ্বর হচ্ছে সবচেয়ে বড়। পরিণত উদ্ভিদ কোষের কোষ গহ্বরই হচ্ছে সবচেয়ে বড়, এটাই হচ্ছে সবচেয়ে বড়, দেখি বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত কি হবে বলো, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার চেয়েও বড় হয়, তার মানে হলো ক্লোরোপ্লাস্ট দ্বিতীয় বৃহত্তর। দ্বিতীয় বৃহত্তর কোষীয় অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং থার্ডে যদি আসি তখন হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে তৃতীয় বৃহত্তর। এই তো কোষীয় অঙ্গাণুগুলোকে এভাবে তোমরা মনে রাখবে। প্রাণী কোষের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, কিন্তু মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষে 3 নম্বর পজিশনে চলে যাচ্ছে। উদ্ভিদ কোষে সবচেয়ে বড় কোষ গহ্বর, দ্বিতীয়ত ক্লোরোপ্লাস্ট এবং তৃতীয়ত মাইটোকন্ড্রিয়া। অনেক সময় পরীক্ষাতে প্রশ্নটা আসে, অনেক সময় কোষ গহ্বর অপশনে থাকে না। সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বস্তু আর হচ্ছে রাইবোসোম। তাহলে কি উত্তর দিবে? কোষ গহ্বর উত্তরে যেহেতু নাই, তাহলে তুমি ক্লোরোপ্লাস্ট উত্তর দিবে। এভাবে কিন্তু পরীক্ষায় এসেছিল একবার প্রশ্ন। তাহলে এই হচ্ছে প্রাণী কোষের চিত্র, এভাবে তোমরা চিত্রটা আঁকবে, এবং প্রাণী কোষের মধ্যে বিভিন্ন অংশ, কি কি অংশ আছে সেটাও আমরা কিন্তু জানলাম। এবার আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে জেনেছি, তাদের নানান বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। সেই বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে এদের পার্থক্যটা কিন্তু লেখা যায়। খুব সহজ একটা প্রশ্ন, তারপরও বারবার পরীক্ষায় আসে, গ ঘ প্রশ্নতে আসে। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে উত্তর দিতে পারবে। আপাতত আমার সঙ্গে এই টেবিলটা তোমরা কমপ্লিট করো। পরীক্ষার হলে এই টেবিলটা সুন্দর করে লিখে দিও। প্রথমে দেখো কোষ প্রাচীরের উপস্থিতি। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কার মধ্যে কোষ প্রাচীর আছে আর কার মধ্যে কোষ প্রাচীর নাই? তোমরা আগের একটু ছবিগুলো দেখো তো। দেখো, এটা একটা উদ্ভিদ কোষের ছবি। উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে দেখো কোষ প্রাচীর আছে, এই যে প্রাচীরটা, এটা কিন্তু কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে তাহলে কোষ প্রাচীর আছে। আর দেখো প্রাণী কোষ, প্রাণী কোষের চারপাশে কিন্তু কোষ প্রাচীর নাই, শুধু কোষ ঝিল্লি আছে। তাহলে বলো তো কোষ প্রাচীরের উপস্থিতি কোথায় দেখা যাবে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। তবে তোমরা যখন পরীক্ষায় উত্তরটা লিখবে তখন এভাবে লিখবে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে আর প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। পুরো বাক্যটা কমপ্লিট করবে, তাহলে দেখতে বড় দেখাবে। শুধু আছে নাই এরকম উত্তর দিও না। ওকে, একটা প্রশ্ন সবার মাথায় আসে যে স্যার উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে, আমাদের শরীরের কোষে কোষ প্রাচীর নাই কেন? আমরা প্রাণীরা আমরা কি অপরাধ করলাম, আমাদের কোষ প্রাচীর দেওয়া হলো না? এরকম প্রশ্ন অনেকের মাথায় আসে। দেখো কোষ প্রাচীর কিন্তু কোষটাকে খুব শক্ত করে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে বলে উদ্ভিদের শরীরটা খুব শক্ত, গাছের কাঠ খুব শক্ত। আমাদের শরীরে যদি কোষ প্রাচীর থাকতো তাহলে আমরাও অনেক শক্ত হতাম, আমরাও গাছের কাঠের মতো খুব শক্ত হতাম। তোমরা ভাবছো যে স্যার এটাই তো মজা হতো, আমাদের হাত পা গাছের কাঠের মতো শক্ত হতো, আমরা সহজে আঘাত পেতাম না। না, এখানে সমস্যা আছে। তোমার যদি হাত পা গাছের কাঠের মতো, গাছের ডালের মতো শক্ত হয়, তাহলে গাছের ডাল যেমন এভাবে সহজে ভাঁজ করা যায় না, তোমার হাতটাকে এভাবে সহজে ভাঁজ করা যেত না। তাহলে তোমার চলাচলের ক্ষমতাটা নষ্ট হয়ে যেত। আমরা যদি উদ্ভিদ কোষের মতো শক্ত হতাম তাহলে আমরা উদ্ভিদের মতোই নিশ্চল হতাম, এক জায়গায় দাঁড়ায় থাকতে হতো। এই জন্য আমরা নরম হয়েছি, নরম বলে আমাদের শরীরের অঙ্গগুলো নড়াচড়া করতে পারে, আমরা চলাফেরা করতে পারি। কোষ প্রাচীর না থাকায় আমাদের জন্য ভালো হয়েছে, থাকলেও কিছু উপকার হতো, আমরা শক্ত হতাম কিন্তু চলাচল করতে পারতাম না। ঠিক আছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে আর প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। নিউক্লিয়াসের অবস্থান, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কোষের কোন জায়গায় থাকে আর প্রাণী কোষের নিউক্লিয়াসটা কোথায় থাকে? নিউক্লিয়াস অবশ্যই থাকে, উদ্ভিদ কোষেও নিউক্লিয়াস থাকে, প্রাণী কোষেও নিউক্লিয়াস থাকে। তবে ঝামেলাটা দেখো, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা একটু পাশে সরে আছে, মাঝখানে অনেক বড় কোষ গহ্বর থাকে। তো কোষ গহ্বর থাকার কারণে পরিণত উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কোষের এক পাশে সরে থাকে। কিন্তু প্রাণী কোষের নিউক্লিয়াসটা দেখো একদম কোষের মাঝখানে রয়েছে। সাধারণত কোষের মাঝখানে প্রাণী কোষের নিউক্লিয়াস থাকে। তথ্যটা লিখে দেই, খুবই সহজ একটা তথ্য। নিউক্লিয়াসের অবস্থান কোষের এক পাশে, যে কোনো এক পাশে অবস্থান করে। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কোষের যে কোনো এক পাশে অবস্থান করে। আর প্রাণী কোষের নিউক্লিয়াসটা কোথায়? কোষের কেন্দ্রে, কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। প্রাণী কোষের নিউক্লিয়াসটা থাকে কোষের কেন্দ্রে। ঠিক আছে, তারপরে একটু লক্ষ্য করো প্লাস্টিডের উপস্থিতি। প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এগুলো উদ্ভিদ কোষেই থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে বলে, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে বলে উদ্ভিদ খাবার তৈরি করতে পারে, এটা তো প্রাণীরা পারে না। তার মানে প্লাস্টিডের উপস্থিতি, উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে আর প্রাণী কোষে প্লাস্টিড জিনিসটা কিন্তু নাই। খুবই সহজ ব্যাপার, মনে রাখতে হবে এটা।
লাইসোসোমের উপস্থিতি, এটা আবার মজার ব্যাপার। লাইসোসোম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু যে জীবাণু ভক্ষণ করে। কোষের ভেতর থেকে জীবাণু ভক্ষণ করে হচ্ছে লাইসোসোম। প্রাণী কোষের মধ্যে লাইসোসোম থাকে, উদ্ভিদ কোষে সাধারণত লাইসোসোম থাকে না, অনেক বিশেষ ক্ষেত্রে লাইসোসোম থাকে, কিন্তু সে আর জীবাণু ভক্ষণের কাজটাও করে না। মোট কথা উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে না। তাহলে লাইসোসোম জিনিসটা আবার প্রাণী কোষে আছে, আর উদ্ভিদ কোষে লাইসোসোম কিন্তু নাই। এজন্য দেখো উদ্ভিদের শরীরে কিন্তু রোগবালাইও কম হয়। লাইসোসোম নাই, সমস্যা হয় না, যেহেতু তার রোগবালাই কম, লাইসোসোম না থাকলেও খুব একটা অসুবিধা নেই। প্রাণীদের তো অসুখ বিসুখ বেশি হয়, যেন লাইসোসোমের প্রয়োজন, জীবাণু ভক্ষণ করার প্রয়োজন। সেন্ট্রিওলের উপস্থিতি, আমরা জানি সেন্ট্রিওল এক ধরনের কোষীয় অঙ্গাণু যারা কোষ বিভাজনে খুব হেল্প করে। প্রাণী কোষে সেন্ট্রিওল ভালো থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল জিনিসটা একদমই যে থাকে না তা না, নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের মধ্যে সেন্ট্রিওল থাকে। আমি তোমাদের একটু ছবি টবি দেখাই। দেখো উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল দেখানো হচ্ছে না, কিন্তু প্রাণী কোষে দেখো নিউক্লিয়াসের পাশেই যে এই জিনিসটা, এটার নামই তো হলো সেন্ট্রোসোম বা সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল কার রয়েছে বলো? সেন্ট্রিওল রয়েছে প্রাণী কোষে। প্রাণী কোষে সেন্ট্রিওলটা আছে। এখন উদ্ভিদ কোষে সেন্ট্রিওল আছে না নাই, এখানে একটু ঝামেলা আছে। নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলা, যেমন শৈবাল ছত্রাক বলো, ব্রায়োফাইটা বলো, এদের মধ্যে কিন্তু সেন্ট্রিওল পাওয়া যায়, কিন্তু উন্নত উদ্ভিদে যে আম কাঁঠালের গাছ, এদের সেন্ট্রিওল থাকে না। তাহলে কি লিখবো? উদ্ভিদ কোষে সেন্ট্রিওল আছে না নাই লিখি নিম্ন শ্রেণীর উদ্ভিদে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে সেন্ট্রিওল থাকে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে খাদ্য সঞ্চয়। দেখো খাদ্য সঞ্চয়, কারা খাদ্য সঞ্চয় করতে পারে? উদ্ভিদ কোষ খাদ্য সঞ্চয় করে নাকি প্রাণী কোষ খাদ্য সঞ্চয় করে, আমাদের মনে রাখতে হবে। দেখো উদ্ভিদ কোষ বেশি খাবার সঞ্চয় করে, প্রাণী কোষও কিন্তু সামান্য পরিমাণে খাবার সঞ্চয় করে। তাহলে দুদলেই কিন্তু খাবার সঞ্চয় করছে, কিন্তু কে কি খাবারটা সঞ্চয় করছে এটা আবার গুরুত্বপূর্ণ ব্যাপার। উদ্ভিদ কোষ যারা, তারা স্টার্চ নামের একটা খাবার সঞ্চয় করে। উদ্ভিদ কোষ কোন খাবারটা সঞ্চয় করে? স্টার্চ সঞ্চয় করে। উদ্ভিদ কোষ স্টার্চ সঞ্চয় করে, স্টার্চ নামের একটা উপাদান। এই যে আমরা হচ্ছে ধান গম খাই, আমরা বিভিন্ন রকম ফল খাই, ফলের মধ্যে ধান গমের মধ্যে স্টার্চ থাকে। প্রাণী কোষের মধ্যে যে সঞ্চিত খাবারটা থাকে তার নাম হলো গ্লাইকোজেন। আমাদের লিভারের মধ্যে গ্লাইকোজেন থাকে, আমাদের মাসলের মধ্যে গ্লাইকোজেন থাকে। তাহলে প্রাণী কোষে সঞ্চিত খাবারের নাম হচ্ছে গ্লাইকোজেন। তাহলে কে কি খাবার সঞ্চয় করে এটা মনে রাখতে হবে। উদ্ভিদ কোষ স্টার্চ সঞ্চয় করে আর প্রাণী কোষ গ্লাইকোজেন সঞ্চয় করে, ঠিক আছে? শক্তি উৎপাদন। উদ্ভিদ কোষ বেঁচে থাকার জন্য কিভাবে শক্তি উৎপাদন করে? শক্তি আসলে উৎপাদন হয় না, শক্তির রূপান্তর হয়, তারপরে উৎপাদন হিসেবে আমরা চিন্তা করি। উদ্ভিদ কোষ সূর্যের আলোটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করে বা শক্তির রূপান্তর করে, মানে সালোক সংশ্লেষণ করে। উদ্ভিদ কোষ কিভাবে শক্তি উৎপাদন করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার টাবার তৈরি করে। আমরা জানি, সবাই জানি এটা, কিন্তু প্রাণী কোষ তো সালোক সংশ্লেষণ করতে পারে না। প্রাণী কোষ কি করে? বিভিন্ন খাবার টাবারকে ভেঙে শক্তি উৎপাদন করে, এটাকে বলা হয় শ্বসন। তাহলে প্রাণী কোষ শ্বসনের মাধ্যমে খাবার তৈরি করে। প্রাণী কোষ শ্বসনের মাধ্যমে খাবার তৈরি করে, শক্তি তৈরি করে। প্রাণী কোষ শ্বসনের মাধ্যমে শক্তি তৈরি করে। এখন দেখো উদ্ভিদ কোষ যে শ্বসন করে না তা কিন্তু নয়, উদ্ভিদ কোষে শ্বসন করে। তাহলে কে কিভাবে শক্তি তৈরি করে? দেখো উদ্ভিদ কোষ সালোক সংশ্লেষণ শ্বসন দুটোই করতে পারে, আর প্রাণী কোষ শুধু শ্বসন করতে পারে, এটা আমরা মনে রাখবো। আকার আকৃতি সম্পর্কে একটু ধারণা নেই। কার আকার কেমন, আকৃতি কেমন? উদ্ভিদ কোষগুলোর আকার কেমন, ছোট না বড়? উদ্ভিদ কোষগুলো তুলনামূলক বড় হয়, উদ্ভিদ কোষগুলো তুলনামূলক প্রাণী কোষের চেয়ে বড় হয়। এবং তাদের আকৃতি কেমন হয়? উদ্ভিদ কোষগুলো বিভিন্ন ভুজাকার হয়, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। বইয়ের ছবিতে উদ্ভিদ কোষ গোল দেওয়া আছে, কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিদ কোষ বিভিন্ন ভুজাকার হয়, যে এরকম। আর এটা হলো ষড়ভুজাকার, এটা হলো পঞ্চভুজ বানাই দেয়, পঞ্চভুজ। আবার উদ্ভিদ কোষ এরকম চতুর্ভুজ হয়ে যেতে পারে, বিভিন্ন রকম আকার আকৃতি এদের মধ্যে পাওয়া যায়। বহুভুজাকার, বিভিন্ন রকম ভুজাকার আকৃতি হয়, ঠিক আছে? প্রাণী কোষগুলো সাধারণত গোলাকার হয়, লম্বাকার হয়। এদেরও শরীরের মধ্যে বিভিন্ন রকম আকার আকৃতি রয়েছে, তবে চারকোনা টারকোনা হয় না, গোলাকার হয়, লম্বা হয়, এরকম হয়। কিন্তু এদের সাইজ একটু ছোট, তুলনামূলক ছোট, গোলাকার, লম্বা। গোলাকার হয় কিছু, যেমন আমাদের বিভিন্ন ব্লাডের যে হচ্ছে কণিকাগুলো, সেগুলো গোলাকার। হাত পায়ের অনেক কোষই রয়েছে গোলাকার, আবার অনেকে রয়েছে লম্বাটে।
আমাদের মাসলগুলো হলো লম্বাটে, লম্বা লম্বা। আমাদের মাসলের যে কোষগুলো সেগুলো কিন্তু লম্বা লম্বা। বহির আবরণ, উদ্ভিদ কোষে কোন আবরণটা থাকে আর প্রাণী কোষে কোন আবরণটা থাকে? খুবই সহজ একটা ব্যাপার। উদ্ভিদ কোষে কোন আবরণটা থাকে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে কি থাকে? কোষ ঝিল্লি থাকে। কিন্তু এখানে ছেলেমেয়েরা আরেকটা ভুল করে, এই ভুলটা তোমাদের করা যাবে না। প্রাণী কোষে কোষ ঝিল্লি আছে, উদ্ভিদে কোষ প্রাচীর আছে। উদ্ভিদে কি কোষ ঝিল্লি নাই? অবশ্যই আছে, উদ্ভিদে কোষ ঝিল্লিও আছে। ছবিটা একটু দেখো, ছবিটা দেখায়। দেখো উদ্ভিদ কোষে দুটো আবরণী আছে, কোষ প্রাচীরও আছে, কোষ ঝিল্লিও আছে, আর প্রাণী কোষে শুধু কোষ ঝিল্লি আছে। মনে থাকবে? কোষ ঝিল্লি তাহলে সবার মধ্যেই থাকে, উদ্ভিদ কোষেও কোষ ঝিল্লি থাকে, প্রাণী কোষের মধ্যেও কোষ ঝিল্লি থাকে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে অনেকগুলা পার্থক্য জানলাম, এই পার্থক্যগুলোকে তোমাদের একটু বড় বড় করে লিখতে হবে। তাহলে গ আসুক ঘ আসুক যে প্রশ্নে আসুক সুন্দর একটা উত্তর হয়ে যাবে।